9ই আগস্ট আরজি করে একটা ঘৃণ্য অপরাধ, তারপরে গোটা শহর গোটা দেশ দেখলো কিভাবে প্রতিবাদ করতে হয়। আর সেই প্রতিবাদ, তারপরে তদন্ত প্রক্রিয়া, সিবিআই এর হাতে চলে গেল সেই তদন্ত প্রক্রিয়া, আর তারপরে ট্রায়াল চলার পরে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। আজকে সেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। শিয়ালদা আদালতের দিকে নজর রয়েছে প্রত্যেকের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন শিয়ালদা আদালত থেকে। একেবারে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অমিতের কাছেই চলে যাব। অমিত, যে জায়গাতে এই আজকে এই বিচার প্রক্রিয়ার শেষ ধাপ বলা যেতে পারে সেইটা হতে চলেছে, সেই জায়গাতে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো। সাধারণ মানুষ যারা উৎসুক জনতা তারাও নজর রেখেছেন, যেমন পাশাপাশি বাইরে নিশ্চিদ্র নিরাপত্তা যাকে বলে সেই ছবি। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? দেখো, 10:39 শিয়ালদা আদালত চত্বরে এসে পৌঁছয় প্রিজন ভ্যান থেকে নামানো হয় সঞ্জয় রায়কে। নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে পুরো গোটা কোর্ট চত্বর মুড়ে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে সঞ্জয় রায় রয়েছে শিয়ালদা কোর্টের যে কোর্ট লক আপ সেখানে। ঠিক ঘড়িতে এখন 11:31, আর ঠিক 1 ঘন্টা পর 12:30 এজলাস শুরু হচ্ছে। অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের যে 1 নম্বর কক্ষ রয়েছে, বিচারক অনির্বাণ দাস তিনি সাজা ঘোষণা করবেন আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায়। শনিবারই 3টি ধারাতে, যে 3টি ধারায় সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল, 3টি ধারা বিএনএসের 64, 66 এবং 103, অর্থাৎ ধর্ষণের জেরে মৃত্যু এবং খুন, 3টি ধারাতেই দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আর 1 ঘন্টা পর আদালত বসবে এবং আদালতের দিকে সকলের নজর রয়েছে। আমি একবার আদালত চত্বরটা একবার দেখানোর চেষ্টা করব। পুলিশি ঘেরাটপ রয়েছে চারপাশে এবং কোর্ট লকআপের যে গেট সেখানেও পুলিশ মোতায়েন করা রয়েছে এবং ইতিমধ্যেই আস্তে আস্তে প্রত্যেকে আসতে শুরু করেছেন আদালত চত্বরে। এবং আমি একবার দেখার চেষ্টা করব এই মুহূর্তে একটি গাড়ি এসেছে এবং এটি সিবিআইয়ের গাড়ি কিনা আমরা সেটা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে। তো তবে তোমায় জানিয়ে রাখবো যে 1 ঘন্টা পরে শুরু হবে। নির্যাতিতার বাবা মা ওই গাড়িতে রয়েছে এবং আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার এই মুহূর্তে এবার আদালতে এসে পৌঁছলো নির্যাতিতার বাবা মা। এই মুহূর্তে তারা আদালত কক্ষের দিকে যাচ্ছেন। আদালত কোর্ট চত্বর সেখানে তারা পৌঁছে গিয়েছেন এবং সরাসরি একবার কথা বলার চেষ্টা করব। কবিতাদি, আইনজীবী তিনিও সঞ্জয় রায়ের পক্ষের যিনি আইনজীবী তিনিও আদালতে এলেন এবং এই মুহূর্তে আদালতে পৌঁছে গেলেন নির্যাতিতার বাবা মা। তারা ঘন্টাখানেক আগে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন এবং কাঞ্চনকে একবার কোর্ট চত্বরের বাইরের ছবিটা আরেকবার দেখানোর জন্য বলবো যে নিশ্চিদ্র নিরাপত্তা রয়েছে এবং নিরাপত্তার বেলায় কিন্তু আমরা সকাল থেকে আমরা দেখছি। তবে তোমায় জানিয়ে রাখবো সার্নিক, যে 3টি ধারা বারবার উঠে আসছে আলোচনায়, যে 3টি ধারাতে কলকাতা পুলিশ ঘটনার পরে কিন্তু মামলা রুজু করেছিল, সেটি হচ্ছে বিএনএসের 64 অর্থাৎ ধর্ষণ, 66 নম্বর ধারা অর্থাৎ ধর্ষণের কারণে মৃত্যু এবং 103 ক্লজ 1 অর্থাৎ যেহেতু শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে সেক্ষেত্রে খুনের ধারা। এই 3টি ধারার মধ্যে 2টি ধারার কথা বলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি শনিবার যখন দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে, সেই দিন কিন্তু বিচারক নিজে সঞ্জয় রায়কে জানিয়ে দিয়েছিলেন 3টি ধারায় কি শাস্তির বিধান রয়েছে বা শাস্তি হতে পারে। সেক্ষেত্রে ধর্ষণের ধারা যেটি রয়েছে অর্থাৎ 64 নম্বর ধারা, তাতে সর্বোচ্চ সাজা হচ্ছে আজীবন কারাদণ্ড। অন্যদিকে যে 2টি ধারার কথা বলা হচ্ছে, যেটি ধর্ষণের কারণে মৃত্যু অর্থাৎ বিএনএস 66 বা 66 নম্বর ধারা, সেখানে কিন্তু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি। অন্যদিকে খুনের ধারা যেটি বিএনএস এর 103 ক্লজ 1 বা ক্লজ 1, সেটিতেও কিন্তু সর্বোচ্চ ধারা মৃত্যুদণ্ড। আমরা দেখেছি যে বিচার প্রক্রিয়া চলাকালীন নির্যাতিতার পরিবারের তরফে তার বাবা মা, তাদের যে আইনজীবী, তারা আদালতের কাছে সর্বোচ্চ সাজা যাতে পায় সঞ্জয় রায়, এমনটা কিন্তু তারা এবং অবশ্যই হয়তো এই দাবিটা শুধুমাত্র নির্যাতিতার পরিবার নয় অমিত, পাশাপাশি দাবিটা প্রত্যেকে রেখেছেন। আমরাও কদিন ধরে চেষ্টা করেছি বাংলার বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলার, যারা প্রত্যেকে এই দাবি তুলেছেন যে সর্বোচ্চ সাজা হোক। প্রেসিডেন্সি থেকে শিয়ালদা আদালত গ্রিন করিডোর করে কিছুক্ষণ আগেই সঞ্জয় রায়, মূল যে অপরাধী, তাকে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে।
এবং সেই শিয়ালদা আদালত থেকে অমিতের সঙ্গেও যেমন কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। একটু রৌনকের কাছেও যাই। রৌনক, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। শিয়ালদা কোর্ট মানে স্টেশনের যেহেতু বাইরে, এমনি সময় সারাদিন প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে আমি দেখে বুঝতে পারছি প্রচুর উৎসুক মানুষ। তারা কিন্তু আজকে এই গোটা প্রক্রিয়ার সাক্ষী হতে এসছে। হয়তো এত বড় একটা আন্দোলনের পর আজকে সেইটার একদম লাস্ট ল্যাপ, সেই সময় তারা এসছেন। কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কোর্টের বাইরে? দেখো, একেবারে শিয়ালদা আদালতে আর কিছুক্ষণের মধ্যেই এই যে সাজা ঘোষণা পর্ব অর্থাৎ যে মামলা তা শুরু হবে, ঠিক তার বাইরেই সাধারণ মানুষ তারাও কিন্তু জমায়েত করেছেন এবং তারাও চেয়ে রয়েছে এই সাজা ঘোষণার দিকে। আমরা কথা বলবো তাদের সঙ্গে। আজকে সঞ্জয় রায় সাজা ঠিক কি চাইছেন? কি চাই? একেবারে মৃত্যুদণ্ড। হ্যাঁ, সেক্ষেত্রে 18 তারিখে যখন দোষী সাব্যস্ত করা হয় তখন আপনারা এরকম সাধারণ মানুষ জমায়েত করেছিলেন, কিছুক্ষণের মধ্যেই মামলা শুরু হবে। আপনারা সাধারণ মানুষ হিসাবে কি চাইছেন? একদম চাইছি ফাঁসি চাই, যে অপরাধী সে ফাঁসি চাই। কারণ একটা মেয়ের উপর যেভাবে অত্যাচার হয়েছে, অন্যায়ভাবে নৃশংস অত্যাচার, আমি নিজে মেয়ে, আমার নিজে একটা ছোট বাচ্চা আছে, সেই জন্য তো আমি 100 বার চাইবো যে অপরাধী তার জন্য ফাঁসি চাই, ফাঁসি হোক, শাস্তি হোক, ফাঁসি। সেক্ষেত্রে আজকেই সাজা ঘোষণা সঞ্জয় রায়ের। গত শনিবারই দোষী সাব্যস্ত হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মামলা শুরু হবে। আপনারা একদম শিয়ালদার আদালতের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, ঠিক কোর্টরুমের দিকেই চলে রয়েছেন। কি দাবি রাখছে, মানে কি চাইছেন? আমাদের ব্যাপার বলতে চাইছি যেটা, যে একটা মা বাবার কাছ থেকে একটা সন্তান চলে যাওয়ার যে কষ্ট, সেটা যার যায় সে বোঝে। সেই হিসাবে দেখলে যেটা হচ্ছে ঠিক, কিন্তু তবে বলবো যে সেদিনকে এত বড় ঘটনা ঘটার পরের দিন সেইখানে কি করে রুমটা ভাঙা হয়? নিশ্চয়ই ওখানে কেউ তো একজন দায়িত্বে ছিলেন। তিনি একেবারেই যারা জনসাধারণ রয়েছে বাইরে যারা জমায়েত করেছে তারা কিন্তু বলছেন অর্থাৎ সর্বোচ্চ শাস্তি। তারা আন্দোলনও করেছিল, তুমি দেখেছিলে 9 আগস্টের ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় রাজ্যের মানুষ আন্দোলনে নেমেছিলেন। তাদের প্রাথমিক দাবি ছিল একটাই, এই যে অভিযুক্ত তার সর্বোচ্চ শাস্তির দাবি। একেবারে শুরু থেকে 9 আগস্টের এই ঘটনার পর থেকেই রৌনক আমরা দেখেছি প্রতি মুহূর্তে সাধারণ মানুষ দিকে দিকে এই দাবি তুলেছেন যে বা যারা এই দোষে অপরাধী তাদের প্রত্যেকের যেন সর্বোচ্চ সাজা হয়। যারা এই পরিবার, যে ভুক্তভোগী পরিবার, অর্থাৎ সেই তরুণী চিকিৎসকের মা বাবা, তাদের একমাত্র সন্তান সে মারা গেল, তারপরে তারাও কিন্তু আশা করেছিলেন সর্বোচ্চ সাজা যেন হয়। আজকে তাদের সেই আশা পূরণ হয় কিনা তারা দেখতে ইতিমধ্যেই তারা আদালতে পৌঁছেছেন। তবে আদালতে পৌঁছানোর আগে এই গোটা বিচার প্রক্রিয়া, এই তদন্ত প্রক্রিয়া, সেইটা নিয়ে তারা কি বললেন শোনাবো। এরকম অপরাধী মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই। এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই আমি। সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। ওর চরম শাস্তি হবে, ও বুঝে গেছে, সেজন্য স্বাভাবিক কারণে চরম শাস্তি যার সামনে আসে সে তো একটু স্বাভাবিক নার্ভাস হয়ে যায়, তাই হয়েছে। রুদ্রাক্ষের মালা নিয়ে ও বলেছে যে আমি রুদ্রাক্ষ, এটা ও তো আসামিরা সবসময়ই বলে নিজের শেষ কামড় দেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য। টিমিন্ডাস ক্রিমিনাল যা বলে সেরকমই হোক। এই জায়গায় আজকে তারা পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই, অর্থাৎ শিয়ালদা আদালতে কিছুক্ষণ আগেই নির্যাতিতার পরিবার তারা উপস্থিত হয়েছেন। আজকে কি শাস্তি হয় সেই মুহূর্তের সাক্ষী থাকবেন তারা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছেন বর্তমানে, সুস্মিতার কাছেই চলে যাব। সুস্মিতা, তুমি পরিবারের সঙ্গে সকালবেলা ছিলে, তাদের সঙ্গে কথা বলেছো। আজকের এই একেবারে এতদিনের তাদের এই লড়াই, এতদিন ধরে তারা আন্দোলন করেছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তারা প্রতি মুহূর্তে সমর্থন জানিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একদম লাস্ট ল্যাব, মূল অপরাধী যে তার আজকে সাজা ঘোষণা, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আজকে মানসিকতা সকাল থেকে কিরকম ছিল? দেখো, প্রথম থেকেই তারা যে কথা বলেছেন যে তাদের খুশি হওয়ার জায়গা নেই, তবে সন্তুষ্টির জায়গা রয়েছে। তার কারণ তাদের সন্তান হারানোর যে শোক, যে দুঃখ, যে জ্বালা, সেই জ্বালায় হয়তো প্রশমন কেউ কখনো দিতে পারবেন না, কিন্তু
কিন্তু তাদের মেয়ের সাথে এই নির্মম ঘটনা ঘটানোর সাহস যে দেখিয়েছে, এই ঘটনা আজকের দিনে দাঁড়িয়েও যে ঘটিয়েছে, যে দোষী ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, তার সর্বোচ্চ সাজা, তার ফাঁসির তারা দাবি বারংবার জানিয়েছেন। 163 দিন ধরে সেই দাবিতেই তারা আন্দোলন চালিয়েছেন, পথে থেকেছেন, আজকেও তারা পথে রয়েছেন এবং ফাঁসির সাজা যাতে হয় সেজন্য আবারও তারা তাদের দাবিকে দেখানো করছেন। অপরদিকে তারা এও বলছেন তারা সুপ্রিম কোর্টের যে রায়, আগামী দিনে হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিং এর দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন। তার কারণ শুধুমাত্র আজকের সাজা ঘোষণা নয়, তারা আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর কোনোভাবেই এই দেশের বুকে, এই পৃথিবীর বুকে না ঘটে, তার জন্য তারা লড়াই চালাবেন। তবে তারা এও বলছেন সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে, সিবিআই কোনোভাবে প্রভাবিত হতে পারে এবং সেজন্যই তদন্তে এত গড়িমসি। তার কারণ তাদের যে অভিযোগ সিবিআই তদন্তের বিরুদ্ধে, যে কলকাতা পুলিশ ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে যাকে গ্রেফতার করলো, সিবিআই গত 5 মাস ধরে তদন্ত চালিয়ে সেই এক এবং অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারল। তার ভিত্তিতে গত শনিবার শিয়ালদা আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে, আর তার সাজা ঘোষণা হওয়ার সময় ইতিমধ্যেই হয়ে এসেছে। সুতরাং যে কাজ কলকাতা পুলিশ 5 দিনে করেছে, সেই কাজ সিবিআই 5 মাসে করলো। এর ফলে সিবিআই তদন্তে তারা বেশ কিছুটা অনাস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি আগামী দিনে তাদের যে লড়াই, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা জারি রাখবেন এবং এই ঘটনার পিছনে আরো কেউ জড়িত থাকতে পারে। সিবিআই কোনো প্রভাবিত হয়ে কোনোভাবে প্রভাবিত হয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগও তারা তুলছেন এবং ফাঁসির দাবি তারা বারংবার আজকেও জোরালো করছে। বেশ, ধন্যবাদ সুস্মিতা। আর পরিবারের বক্তব্যে সঞ্জয়ের কথা উঠে এলো, যখন সঞ্জয়ের কথায় তারাও বললেন যারা আসামি তারা এই চেষ্টা করে থাকে। আর আরজি করের ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত এই সঞ্জয় রায় আজ সাজা ঘোষণা তার, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এই সঞ্জয় কিন্তু তার ছক কষে গিয়েছে, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। শনিবার বিচারকের সামনে নতুন করে সে একটা কাহিনী তুলে ধরেছিল, এতটাই সে বেপরোয়া যে বিচারককে সে বলে আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ। চোখ দেখে যায় চেনা, এই চোখ সঞ্জয় রায়ের। আরজি করের ডাক্তারকে ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবার দোষী সাব্যস্ত, সোমবার সাজা ঘোষণা। শেষ মুহূর্তেও নানা কাহিনী খাড়া করে বাঁচার চেষ্টা করছে সঞ্জয়। এমন সব কথা বলছে যা তার মুখে আগে কখনো শোনা যায়নি। যেমন শনিবার শিয়ালদা আদালতে সঞ্জয় বলে রুদ্রাক্ষের মালার কথা, নিজেকে নির্দোষ প্রমাণ করতে রুদ্রাক্ষের মালা হাতিয়ার করতে চেয়েছিল। বিচারককে সে বলে আমাকে ফাঁসানো হয়েছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি ধস্তাধস্তি করলে সেটা ছিঁড়ে যেত, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি, যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? অপরাধীরা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, নিজেকে বাঁচাতে নানা কাহিনী খাড়া করে। সঞ্জয় রায়ের গলাতেও এখন রুদ্রাক্ষের মালার তত্ত্ব। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশন আসেনি এভিডেন্সে। 351 এর বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। গত 9 আগস্ট আরজি করে চিকিৎসকের দেহ উদ্ধার হয়, ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। কয়েক ঘন্টার মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলে সঞ্জয়কে হেফাজতে নেয় কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত এবং নানা তথ্য প্রমাণে স্পষ্ট হয়ে গিয়েছে যে সঞ্জয় রায় ধর্ষণ খুন করেছে। এর ভিত্তিতেই শনিবার তাকে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট। এত কিছুর পরেও বেপরোয়া সঞ্জয়, অপরাধ কবুল করা বা ভেঙে পড়া তো দূরের কথা, এখনও তার দাবি সে নাকি কিছুই করেনি। সঞ্জয় রায় এমনই বেপরোয়া যে শেষ মুহূর্তেও বিচারকের উপর চাপ তৈরির চেষ্টা করেছে। শনিবার বিচারকের উদ্দেশ্যে সে বলে ওইটুকু জায়গার মধ্যে আমার পক্ষে ক্রাইম করা সম্ভব নয়, স্যার আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ। সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে। জানা গিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার পর বেশ চুপচাপ হয়ে গিয়েছে সঞ্জয়। আগে নাকি চনমনে থাকতো, চুপচাপ হয়ে কি নতুন কোনো গল্প সাজাচ্ছে সঞ্জয়? নিউজ 18 বাংলা।